পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজ এমন একজন নেতা আছেন যাকে ঘিরে মতভেদ যতটা রয়েছে না, বিতর্ক তার চেয়ে অনেক বেশি। কেউ তাকে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে, আবার কেউ বলেন তিনি তৃণমূল কংগ্রেসের সবচেয়ে দক্ষ সংগঠক, আবার সমালোচকদের মধ্যে বাংলার রাজনীতির সবচেয়ে বিতর্কিত ক্ষমতা কেন্দ্রগুলির হলেন একটি তিনি। কেন বারবার তার বাড়ির সামনে পৌঁছে যাচ্ছে তদন্তকারী সংস্থা? কেন ভবানী ভবনে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে তাকে? কেন তার নিজের দলেরই প্রবীণ নেতারা প্রকাশ্যে তাকে অহংকারী বলে আক্রমণ করছেন? কেন বিরোধীরা দাবি করছে তৃণমূলের প্রকৃত ক্ষমতার কেন্দ্র নবান্ন নয়, অন্য কোথাও? আর কেন একজন নেতাকে ঘিরে এত অভিযোগ, এত বিতর্ক, এত রাজনৈতিক সংঘর্ষ সত্ত্বেও তিনি এখনো বাংলার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক মুখ? স্বাক্ষর বিতর্ক, সিআইডির ম্যারাথন জেরা, অমিত শাহকে ঘিরে মন্তব্য বিতর্ক, দলের ভেতরে বিদ্রোহ, ডিম নিক্ষেপ থেকে জনরোষ, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্ন, সব রাস্তা যেন বারবার এসে মিশছে একই নামের সামনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের এই পর্বে আমরা কোনো রাজনৈতিক স্লোগান নয়, কোনো দলীয় প্রচার নয়, বরং তথ্য, ঘটনা, বক্তব্য, পাল্টা বক্তব্য এবং রাজনৈতিক বিশ্লেষণের ভিত্তিতে খুঁজে দেখব কিভাবে ডায়মন্ড হারবারের এক তরুণ সাংসদ ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠলেন। কেন তাকে ঘিরে তৈরি হলো একের পর এক বিতর্ক, এবং কেন আজকের বাংলার রাজনীতিকে বোঝার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বোঝা প্রায় অপরিহার্য। কারণ এই গল্প শুধু একজন নেতার গল্প নয়, এই গল্প ক্ষমতার, এই গল্প উত্তরাধিকারের, এই গল্প তদন্ত এবং রাজনৈতিক সংঘর্ষের, আর সবচেয়ে বড় কথা এই গল্প আগামী দিনের বাংলার রাজনীতির। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের দিনের খবর। 2026 সালে পশ্চিমবঙ্গ রাজনীতি যখন একের পর এক বিস্ফোরক ঘটনার সাক্ষী হচ্ছে, তখন সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে উঠে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই বিতর্কের শুরু আজকের নয়, এর সূত্র খুঁজতে গেলে ফিরে যেতে হবে মে মাসে। 6 মে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তৃণমূল বিধায়কদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিরোধী দলনেতা পদে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয় বলে দলের দাবি। উপস্থিত বিধায়করা হাত তুলে সমর্থন জানালেন, কিন্তু সেই বৈঠকের কোনো স্বাক্ষরিত প্রস্তাব তখন বিধানসভায় জমা পড়েনি। পরে 19 মে আবার একটি বৈঠক হয় এবং প্রায় 70 জন বিধায়কের স্বাক্ষর সহ একটি প্রস্তাব বিধানসভায় জমা দেওয়া হয়। তারপরেই শুরু হয় বিতর্ক। কয়েকজন বিধায়ক অভিযোগ করেন যে নথিতে তাদের স্বাক্ষর দেখানো হয়েছে, তার সঙ্গে বাস্তব নথির মিল নেই। কোথাও স্বাক্ষরের ধরন নিয়ে প্রশ্ন ওঠে, কোথাও আবার বৈঠকের প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের হয় এবং সিআইডি তদন্ত শুরু করে। তদন্ত যত এগোতে থাকে ততই সামনে আসতে থাকে নতুন প্রশ্ন। সিআইডি জানতে চায় 6 মের বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত হয়েছিল, 19 মে নতুন করে স্বাক্ষর সংগ্রহের প্রয়োজন কেন পড়লো, কে সেই নথি তৈরি করেছিল, কারা উপস্থিত ছিলেন। আর সেই কারণেই তদন্তকারীদের নজর গিয়ে পড়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিরোধীদের সমালোচনা নতুন নয়, বরং বলা যায় গত এক দশকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যতবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হয়েছে, তার বড় অংশেই সরাসরি বা পরোক্ষভাবে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। কারণ বিরোধীদের একাংশের মতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামোর অন্যতম প্রধান ক্ষমতা কেন্দ্র হলেন অভিষেক, আর সেই কারণেই তাঁকে ঘিরে রাজনৈতিক আক্রমণের তীব্রতাও সবচেয়ে বেশি। বিরোধী দলনেতা থাকাকালীন সবচেয়ে ধারাবাহিকভাবে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। এক সময় যিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন, সেই শুভেন্দুই দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তুলে ধরেন। বিভিন্ন জনসভায় তিনি অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এখন কয়েকজনের হাতে কেন্দ্রীভূত। তার দাবি একসময়ের গণভিত্তিক দল আজ পরিবার কেন্দ্রিক রাজনীতির দিকে এগিয়ে গেছে, যদিও তৃণমূল এই অভিযোগ বারবার অস্বীকার করেছে। শুভেন্দু অধিকারীর বক্তব্যে বারবার উঠে এসেছে ডায়মন্ড হারবার মডেল শব্দবন্ধ। তার অভিযোগ প্রশাসন ও দলীয় সংগঠনের উপর অস্বাভাবিক প্রভাব বিস্তার করা হচ্ছে। বিভিন্ন জনসভায় তিনি দাবি করেছেন রাজ্যের বহু সিদ্ধান্তের পেছনে প্রকৃত রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল অবশ্য পাল্টা দাবি করেছে শুভেন্দু অধিকারীর এই আক্রমণ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিজেপির আরেক প্রবীণ নেতা বিধায়ক দিলীপ ঘোষও অতীতে বহুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। বিশেষ করে তদন্ত সংক্রান্ত বিষয়গুলিতে তিনি সরব ছিলেন। তিনি দাবি করেন তদন্তকারী সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হলে এত বিতর্ক তৈরি হতো না। সিআইডি সমন, তদন্ত এবং বিভিন্ন মামলার প্রসঙ্গে দিলীপ ঘোষ বারবার প্রশ্ন তোলেন, কেন একই ব্যক্তির নাম বারবার তদন্তে উঠে আসছে।
যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন, তাদের দাবি রাজনৈতিকভাবে চাপে রাখার জন্যই তদন্তকে ব্যবহার করা হচ্ছে। সুকান্ত মজুমদার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কড়া সমালোচক। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে তিনি একাধিকবার দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামো ক্রমশ গণতান্ত্রিক চরিত্র হারাচ্ছে। তার বক্তব্য অনুযায়ী দলের মধ্যে মতবিরোধ প্রকাশ করার সুযোগ কমে যাচ্ছে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সীমিত হয়ে পড়ছে। তৃণমূল অবশ্যই এই অভিযোগকে রাজনৈতিক প্রচার বলে উড়িয়ে দিয়েছে। কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও বহুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কটাক্ষ করেছেন। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে ব্যক্তিকেন্দ্রিকতা বাড়ছে। অধীরের বক্তব্য ছিল, বাংলার রাজনীতিতে প্রকৃত বিরোধিতার পরিবর্তে ব্যক্তিগত ক্ষমতা প্রতিষ্ঠার প্রতিযোগিতা চলছে। যদিও তৃণমূলের দাবি কংগ্রেস রাজ্যে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে বলেই এই ধরনের আক্রমণ করছে। বামফ্রন্টের নেতারাও দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমালোচনার কেন্দ্রে রেখেছেন। সিপিএম এর বিভিন্ন নেতা অভিযোগ করেছেন তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি নির্ভরতা বেড়েছে। তাদের মতে রাজনৈতিক দল হিসেবে তৃণমূলের প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তে কয়েকজন নেতার প্রভাব ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এই সমালোচনার অন্যতম লক্ষ্য ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বিরোধীদের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র হয়ে উঠে বিভিন্ন তদন্ত, কয়লা পাচার মামলা, গরু পাচার মামলা, আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগ কিংবা সাম্প্রতিক স্বাক্ষর বিতর্ক। প্রতিটি ক্ষেত্রে বিরোধীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে তোলার চেষ্টা করেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, অভিযোগ আর দোষী সাব্যস্ত হওয়া এক জিনিস নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবর দাবি করেছেন তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে এবং তিনি আইনের প্রতি পূর্ণ আস্থা রাখেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিরোধীদের আক্রমণ নতুন কিছু নয়, কিন্তু রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি তা তখনই হয় যখন সমালোচনা শুরু হয় নিজের দলের ভেতর থেকেই। 2026 সালে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের সময় ঠিক সেটাই ঘটতে দেখা যায়। সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটান তৃণমূলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এক সাক্ষাৎকারে তিনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের ধরন নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ ছিল অভিষেকের আচরণে অহংকার চলে এসেছে। তিনি বললেন, একজন প্রবীণ নেতা হিসেবে তিনি নিজেকে অসম্মানিত বোধ করেছেন। শুধু তাই নয়, তিনি প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বার্তা দেন, দলকে যদি চালাতে হয় তাহলে সিদ্ধান্ত নিতে হবে তিনি অভিষেককে রাখবেন নাকি দীর্ঘদিনের দলীয় সৈনিকদের পাশে দাঁড়াবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনও বললেন যে অভিষেক যদি দলের শীর্ষ নেতৃত্বে থাকেন তাহলে তার পক্ষে দলে থাকা কঠিন হয়ে পড়বে। পরিস্থিতি আরো নাটকীয় হয়ে উঠল যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন তিনি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি লড়াইয়ে আইনজীবী হিসেবে দাঁড়াবেন না। তার বক্তব্য ছিল তিনি ডাস্টবিন নন যে সবকিছু মেনে নেবেন। এই মন্তব্য তৃণমূলের অন্দরে বড়সড় আন্দোলনের সৃষ্টি করে। এরপর সামনে আসে বিদ্রোহী নেতা সন্দীপন সাহার বক্তব্য। দল থেকে বহিষ্কৃত এই নেতা অভিযোগ করলেন নির্বাচনী পরাজয়ের পর হওয়া বৈঠকে কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে পারেননি। তার দাবি, বিধায়কদের বলা হয়েছিল অভিষেকের সমালোচনা নয় বরং তাকে দাঁড়িয়ে অভিবাদন জানাতে হবে। সন্দীপনের কথায় বহু প্রবীণ নেতা অস্বস্তি বোধ করলেও প্রকাশ্যে কিছু বলতে পারেননি। এদিকে দলের বিদ্রোহী শিবিরের একাংশের অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ক্রমশ কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হয়ে পড়েছে। তাদের বক্তব্য, একসময় যে দলটি মাটির কর্মীদের উপর নির্ভর করত সেখানে এখন অনেক সিদ্ধান্ত নিচু স্তরের নেতাদের সঙ্গে আলোচনা না করে নেওয়া হচ্ছে। এই অভিযোগের তীরও ঘুরে ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ শুধু অহংকার শব্দে সীমাবদ্ধ ছিল না। তিনি অভিযোগ করেন অভিষেকের নেতৃত্বে দলের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে প্রবীণ নেতাদের অভিজ্ঞতাটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। তার মধ্যে 40 থেকে 45 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন নেতাদেরও কখনো কখনো কর্মচারীর মতো ব্যবহার করা হচ্ছে। বিদ্রোহী গোষ্ঠীর আরো কয়েকজন নেতার নেপোটিজম বা পারিবারিক প্রভাবের অভিযোগ তোলেন। তাদের বক্তব্য ছিল তৃণমূলের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে দলের অন্যান্য অভিজ্ঞ নেতারা নিজেদের প্রান্তিক মনে করতে শুরু করেন। তবে এই সমালোচনার জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া ছিল অনেকটাই সংযত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে অহংকারী বলার পর সাংবাদিকরা যখন তার প্রতিক্রিয়া জানতে চান তখন তিনি বললেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে ছোটবেলা থেকে দেখছেন, তিনি দলের সিনিয়র নেতা, তাই তাকে কিছু কঠিন কথা বলার অধিকার রয়েছে। প্রকাশ্যে সংঘাত না বাড়িয়ে তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনাগুলি একটি বড় বাস্তবতা সামনে এনেতে, তা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিরোধীদের চেয়ে বড় চ্যালেঞ্জ অনেক সময় দলের ভেতর থেকেই এসেছে। কেউ তাকে ভবিষ্যতের নেতা হিসেবে দেখেছেন, আবার কেউ মনে করেছেন তার দ্রুত উত্থান দলের পুরনো কাঠামোকে দুর্বল করেছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্ক শুধু বিরোধী বনাম তৃণমূলের লড়াই নয়, অনেক ক্ষেত্রে সেটি তৃণমূলের ভিতরে প্রজন্মগত সংঘাত, নেতৃত্বের ধরন নিয়ে মত পার্থক্য এবং ভবিষ্যতের ক্ষমতার সমীকরণের লড়াই হিসেবেও সামনে এসেছে। আর সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বোঝার জন্য শুধু বিরোধীদের বক্তব্য শুনলেই হয় না, শুনতে হয় তার নিজের দলের ক্ষুব্ধ নেতাদের কথাও। কারণ অনেক সময় রাজনৈতিক দলের ভিতরের সমালোচনায় ভবিষ্যতের বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তাই দেখা যাচ্ছে এক অদ্ভুত বাস্তবতা। একদিকে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী তরুণ মুখ, অন্যদিকে তিনি বিরোধীদের সবচেয়ে বড় রাজনৈতিক লক্ষ্যবস্তু। তার সমর্থকদের কাছে তিনি ভবিষ্যতের নেতা, তার সমালোচকদের কাছে তিনি বিতর্কের কেন্দ্রবিন্দু। এই লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনমত। কারণ শেষ পর্যন্ত কোনো রাজনৈতিক নেতার ভবিষ্যৎ নির্ধারণ করে আদালত নয়, তদন্তকারী সংস্থা নয়, বরং ভোটাররা। বিরোধীরা যতই আক্রমণ করুক, যদি সমর্থন অটুট থাকে তাহলে রাজনৈতিক শক্তি বজায় থাকে। আবার বিপরীত দিকেও এই কথা প্রযোজ্য। 12ই জুন প্রথম দফায় ভবানী ভবনে হাজিরা দেন অভিষেক। প্রায় 4.5 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। তদন্তকারীরা বৈঠকের কার্যবিবরণী, সাক্ষ্য সংগ্রহের প্রক্রিয়া এবং নথি জমা দেওয়ার বিষয়ে একাধিক প্রশ্ন করেন, কিন্তু তদন্তকারী সূত্রের দাবি বেশ কিছু উত্তরে তারা সন্তুষ্ট হতে পারেননি। ফলে আবার সমন পাঠানো হয়। 14ই জুন ফের সিআইডি দপ্তরে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনই ডাকা হয় তৃণমূল নেতা কুণাল ঘোষকেও। প্রথমে আলাদা করে জেরা করা হলেও পরে দুজনকে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হয়, কে কখন বৈঠকে ছিলেন, কোন নথিতে কার স্বাক্ষর ছিল, কিভাবে সেই প্রস্তাব তৈরি হয়েছিল, এই সব বিষয়ে জিজ্ঞাসাবাদ চলে। কুণাল ঘোষ পরে সাংবাদিকদের বললেন, তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন। অন্যদিকে সিআইডি সূত্র জানায়, দুই নেতার বক্তব্য মিলিয়ে দেখা হচ্ছে। ঠিক এই সময় আরেকটি বিতর্ক সামনে আসে। নির্বাচনী প্রচারের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্যকে ঘিরে মামলা দায়ের হয়। অভিযোগ, তার কিছু বক্তব্য উস্কানিমূলক ছিল। সেই মামলাও সিআইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। ফলে মাত্র 3 দিনের মধ্যে 3বার সিআইডির মুখোমুখি হতে হয় তাকে। বিরোধীরা দাবি করেন, তদন্তের জল ক্রমশ তার চারপাশে শক্ত হচ্ছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যই তাকে বারবার ডাকা হচ্ছে। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল স্পষ্ট। তিনি বললেন, তিনি তদন্ত থেকে পালাচ্ছেন না। অতীতেও ইডি, সিবিআই সহ বিভিন্ন তদন্তকারী সংস্থার সামনে হাজিরা দিয়েছেন এবং এবারও সহযোগিতা করেছেন। তার প্রশ্ন, যদি তদন্তই উদ্দেশ্য হয় তাহলে একই সময়ে কেন একের পর এক মামলা, কেন সমন? অন্যদিকে বিরোধীদের বক্তব্য, আইন নিজের গতিতে চলবে এবং জনজীবনে থাকা কোনো ব্যক্তির ক্ষেত্রে বিশেষ ছাড় থাকা উচিত নয়। ফলে আজকের রাজনৈতিক বাস্তবতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে লড়াই শুধু একটি তদন্তের লড়াই নয়, এটি ক্ষমতা বনাম অভিযোগ, রাজনৈতিক ভবিষ্যৎ বনাম আইনি চ্যালেঞ্জ এবং জনসমর্থন বনাম জন অসন্তোষের এক বহুমাত্রিক সংঘর্ষে পরিণত হয়েছে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।